বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণ অধিকার পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণ অধিকার পরিষদের মাধ্যমে একটি সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণে গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন, গণ অধিকার পরিষদকে সমৃদ্ধ করেছেন, তারা সহ গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং সামনে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরো একজন বোধহয় মিস করে গেছে, আমাদের ডক্টর শরীফ ইমরান ভাই, তিনি বোধহয় মিস্টেক হয়েছে। যাই হোক, তো আপনারা আই থিঙ্ক সাংবাদিকরা বা সোশ্যাল মিডিয়ার ফলে আপডেট তো লক্ষ্য করেন, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে পঞ্চগড়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে প্রোগ্রাম করেছি আমরা শরীয়তপুরের নড়িয়াতে, তারপরে গত পরশুদিন ছিল মে দিবস উপলক্ষে আশুলিয়াতে, তারপরে গতকালকে ছিল নারায়ণগঞ্জে। অনেকগুলো ধারাবাহিক সিরিজ প্রোগ্রাম চলায় আমাদের আরো বেশ কিছু সিনিয়র এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিশেষ করে বড় একটা অংশের লোকজন আছে যারা জয়েন করতে চাচ্ছিল বা চাচ্ছে। তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাটাকে আমরা শেষ করে নিয়ে আসতে পারি নাই। কয়েকদিন পর আরো একটি যোগদান অনুষ্ঠান আমরা করব। আজকে আমরা দেখেছেন যারা যোগদান করেছে, আওয়ামী লীগের লেস পেন্সার কেউ নেই, সবাই রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছে। এই যে বিএলডিপি, ভাষানী অনুসারী পরিষদ, আরো যে সমস্ত ব্যক্তি ইন্ডিভিজুয়াল পর্যায়ে যারা যোগদান করেছেন, আইনজীবী থেকে শুরু করে শিক্ষক, প্রত্যেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সহযোদ্ধা সহকর্মী ছিলেন। আমরা চিনি, জানি, সেই কারণে আমরা ডাউস যোগদান না করে আমরা লিমিটেড করেছি। আমরা যখন মুখে আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না, এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা, এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন। যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল তবিয়তে আছেন। এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম, মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন, এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি, সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, হাতে গোনা মাত্র এরকম 5 থেকে 7 জন ব্যক্তি পাবো যে যারা ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংহতি রেখেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন। কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই। সরকারের এতগুলো কমিশন হয়েছে, পিএসসি হয়েছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, এই লতিফ মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই। বন্ধুগণ, আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে, নীলাপা বলেছিল, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা। রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত, হেফাজত, অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন, যদি 18 জুলাই দিবাগত রাত তথা 19 জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায়, দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল। আমার মোবাইলে এখন অনেকের রেকর্ড, ইতিহাস বিকৃতি করার একটা অপচেষ্টা চলছে, ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে, সব রেকর্ড মুছে যায় নাই। পরিষ্কারভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি, মিরপুরে, উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে, আমাদের আনুমানিক হিসাব মতে
ওই সময় পর্যন্ত রাত্র 10টা পর্যন্ত সেই 18ই জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল, 17 তারিখ তার আগের দিন আপনার গাইবান্ধা জনতা ছিল। আমরা বলেছিলাম এই 18ই জুলাই পর্যন্ত প্রায় 400 থেকে 450 মানুষ মৃত্যুবরণ করেছে। এই 400-450 মানুষকে খুন করার পরও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। সেটা আমরা পরিষ্কারভাবে বলেছিলাম। এখন আর এক দফার বিকল্প নাই। আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল, তাদের সমালোচনা আমি করতে চাই না, আমি অনেক কিছু টকশোতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে, কিন্তু কিছু কথা বলতেই হয়। এই যে 3 জন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন। সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ নাহিদ 19 সালে 2028 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছেন, ব্রেক নিয়েছেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন। তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা দেখলাম না, এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ দেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো। আসিফ তো এখন সরকার আছে। মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল, আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখিনি। তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা, আমরা সেই আশঙ্কায় আছি। আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে, আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভূলণ্ঠিত হচ্ছে। সমস্ত বিশ্বের ভারতবাদ এবং ভাণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন। তাদের মানবতা, মানবাধিকার, ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না। আজকে আমরা তো খুশি হয়েছিলাম, আমিও ডিনারে অংশ নিয়েছিলাম, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন এখানে, খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে, পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে। এখন মনে হচ্ছে খাওয়াই দাওয়াই তো সব ভুলভাল করে দিয়ে দিছে। যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নেই, কোন রাজনৈতিক দল চলে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করে যে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আরেকটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকে আমরা যাচ্ছি। তাই বন্ধুগণ, পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি, এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিরিটকে ধারণ করে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই। আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে
আওয়ামী লীগের সাথে আপোষ করে আঘাত করে তাদের এনজিও তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। মার খেলাম আমরা, রক্ত দিলাম আমরা, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য। গুম খুনের শিকার হয়ে পরিবারে আহাজারি। আর আজকে কোত্থেকে সরকার হয়েছে, জেল থেকে বাইরে এলাম। বাইরের আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক চমার মধ্যে ছিলাম। কয়েকদিন যাইতে একটা লিস্ট তৈরি হয়েছে 16 জনের। প্রথমে আলাপ ছিল 15 জন, 2-4 জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য। পরে 2 জন ছাত্র যুক্ত করে হয়েছে 17। সেইখান থেকে এখন বোধহয় 24টা 25। কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো? আমরা ভেবেছিলাম, আমরা জেনেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। পরবর্তীতে জানলাম কেউ জানেন এই সমস্ত নামের তালিকায়। আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল, এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার, সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়ে আগামীতে আবার রাজপথে নামা হবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার বন্ধুগণ ক্যাবিনেটে আমাদেরকে মন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল, চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু আমরা কোনো চাপের কাছে, প্রলোভনের কাছে নতি স্বীকার করি নাই, আমরা কম্প্রোমাইজ করি নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে, আমাদের মতো বয়সে, আমাদের মতো অবস্থানে থেকে ডাকসুর বিপিজিএস থাকা অবস্থায় অনেকেই স্বৈরাচার এর সাথে মন্ত্রিসভায় যোগ দিয়েছে, এমপি হয়েছে, বেইমানি করেছে, এই ইতিহাস আছে। কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই ফাঁসিবাদের পতন পর্যন্ত বিন্দু মাত্র আপোষ করি নাই, কম্প্রোমাইজ করি নাই। তাই আজকে আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে, আমরা আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতি হাজির করতে চাই। বন্ধুগণ, আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি, অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই এমন হয়। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, এই দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান চায়। কিন্তু আপনারা লক্ষ্য করেন, আপনারা বলেন 5ই আগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে। আমরা বলেছি ফাঁসিবাদের পতন হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে? এই যে পাড়া মহল্লায়, হাট বাজার, শিল্প নগরী, ব্যবসা প্রতিষ্ঠান সমিতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছু বন্ধ হয়নি। সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে। এইভাবে তো একটা দেশ চলতে পারেনি। এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য, জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা 300 আসনের প্রার্থী দিতে চাই। আজকে যারা যুক্ত হয়েছে, আশা করি তাদের মধ্যেও অনেকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবে। একই সাথে আজকে এখানে যারা আছেন, গ্রামে যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার সর্বশেষ আহ্বান হচ্ছে, আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে। এখনো অনেক জায়গার মানুষ ভয় ভীতি, আশঙ্কা, আতঙ্কের মধ্যে আছে। হাসিনার আমলে কারোর সাথে কম্প্রোমাইজ করি নাই, মাথা নত করি নাই, এখনো মাথা নত করার প্রশ্নই উঠে না। আমাদের রনক ভাই, নীলাপা, ডক্টর জাফর ভাই সহ আরিফ ভাই সহ তারা আমাদের দলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি মনে করি গণ অধিকার পরিষদে আর একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। গণ অধিকার পরিষদের গতিকে সারা বাংলাদেশে আরো এগিয়ে নেবে এবং এই নেতৃবৃন্দকে আমি আপনাদের উপস্থিতিতেই
এবং আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে একটা কথা বলতে চাই, রাজনীতি করলে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মেলাতে আসবেন না। চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মিলিয়ে রাজনীতি হয় না। যে আপনাকে মনোনয়ন দেওয়া হইলো, আপনি দল করলেন, মনোনয়ন দেওয়া হইলো না, পরের দিন আরেক দল করলেন, এটা একটা ভালো ব্যক্তিত্বের পরিচয় না। আমরা প্রত্যেককেই বলি, গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে উদাহরণ সৃষ্টি করেছে, বাংলাদেশের ইতিহাসে নতুন নজির তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তার প্রথম কাউন্সিলের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করেছে। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনগুলো কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। যেহেতু এখন পর্যন্ত জেলা উপজেলায় ওই ধরনের প্রতিযোগিতা একেবারে তৈরি হয় নাই, সেই কারণে জেলা উপজেলার কমিটি হয়তো আমরা এখনো আলাপ আলোচনার ভিত্তিতে দিচ্ছি, কিন্তু আগামীতে আমরা জেলা উপজেলা কাউন্সিলের মধ্যে দিয়ে প্রত্যেকটি কমিটি দেব। যার দক্ষতা আছে, যোগ্যতা আছে, তারা নেতা নির্বাচিত হবে। নেতা নির্বাচিত হওয়ার জন্য কারো পিছিয়ে ঘুরতে হবে না, কাউকে পয়সা দিতে হবে না, কারো তোয়াজ করতে হবে না। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি এই পার্টির শীর্ষ জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন। এবং আমি এটা বলি, এই পার্টি আমার পার্টি, রাশেদ খানের পার্টি 2018 সালে কোন সংস্কার আন্দোলন করছে কিছু ছাত্ররা, তাদের পার্টি না, এটি ছাত্রদেরও পার্টি না। এই দলের অল ক্লাসেস অফ পিপল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে, এবং আমরা সেটা নিশ্চিত করে গণ অধিকার পরিষদকে একটা সার্বজনীন পার্টি বা দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি, করব। এবং আপনাদেরকে আমরা বলতে পারি, গণ অধিকার পরিষদের যেহেতু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জয়েন করেছে, গণ অধিকার পরিষদ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আমরা যেহেতু একটা প্রতিকূল সময় কাউন্সিল করেছিলাম, আশা করি খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের একটি নতুন কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে আরো সুশৃঙ্খল করে গড়ে তুলব। এবং আগামীতে আমরা 300 আসনে যে প্রার্থী দেব, তার অংশ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে গণ অধিকার পরিষদের প্রাথমিক 100 সংসদ সদস্যের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যোগদান